সম্পাদকের সিন্ধুক, সংবাদ, সাহিত্য, ইতিহাস ও সময়ের অন্তর্লিখন আলোচনায় আশুতোষ দাস। প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। আবার খুলে বসেছি আমাদের প্রিয় অনুষ্ঠান সম্পাদকের সিন্ধুক, একটি পত্রিকার প্রতিটি সংখ্যা আসলে তার সময়ের একটি দলিল। যেমন যেখানে থাকে সংবাদ, তেমনি থাকে সমাজের মুখ, মানুষের স্বপ্ন, বেদনা, প্রতিবাদ, ইতিহাসের অনুরণন এবং আগামী দিনের প্রতি আমাদের দায়বদ্ধতার ইঙ্গিত। আজ আমরা সেই সিন্ধুক খুলে দেখব বড়কে নতুন দিগন্ত সাপ্তাহিকের 14 অগাস্ট থেকে 21 অগাস্ট 2026 এর সংখ্যাটি। আলোচনায় আমি আশুতোষ দাস, শ্যামাপড়া রোড থেকে প্রকাশিত বড়কে নতুন দিগন্ত আজ আর কেবল মুদ্রিত কাগজের মধ্যে সীমাবদ্ধ নেই। অনলাইন, অফলাইন এবং ডিজিটাল বিভিন্ন মাধ্যমে পত্রিকাটি পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। সময়ের সঙ্গে মাধ্যম বদলেছে, কিন্তু মানুষের কথা বলার দায়টি বদলায়নি। এই পত্রিকার সার্বিক দায়িত্বে প্রধান সম্পাদক হিসেবে রয়েছেন মিতা দাস পুরকায়স্থ। তার সম্পাদনায় বরাকের নতুন দিগন্ত বরাক উপত্যকা সাহিত্য, সংস্কৃতি, সমাজ ও জনজীবনের নানা প্রশ্নকে ধারাবাহিকভাবে পাঠকের সামনে তুলে ধরেছে। সম্পাদকীয় নীরবতার বিরুদ্ধে উচ্চারণ এবারের সংখ্যার সম্পাদকীয় শিরোনাম সম্মিলিত কণ্ঠ অপরাধীর মনে আইন ও জনমনের ভয় তৈরি করবে। এবার সংখ্যার সম্পাদকীয় শিরোনাম সম্মিলিত কণ্ঠ অপরাধীর মনে আইন ও জনমতের ভয় তৈরি করবে। শিরোনামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ একটি সমাজ তখনই বিপন্ন হয়ে ওঠে যখন অপরাধের চেয়ে নীরবতা শক্তিশালী হয়ে যায়, অন্যায়ের চেয়ে ভয় বড় হয়ে ওঠে। মানুষ সত্য জানলেও মুখ খুলতে ভয় পায়, আর সেই জায়গাতেই সংবাদপত্রের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পাদক মিতা দাস পুরকায়স্থ সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলি তুলেছেন তা নিছক সংবাদ প্রতিক্রিয়া নয়, বরং নাগরিক বিবেককে জাগিয়ে তোলার প্রয়াস। সম্পাদকীয় অন্তিম অংশে তার উচ্চারণ বিশেষভাবে উল্লেখযোগ্য। কোনো মেয়ের উপর অত্যাচার হলে আমরা চুপ থাকবো না, কোনো মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করলে আমরা চুপ থাকবো না। অপরাধীর অপরিচয় নয়, অপরাধীর বিচার চাইব। এই বক্তব্যের মধ্যে রয়েছে একটি সুস্পষ্ট গণতান্ত্রিক দর্শন। অপরাধীর পরিচয় নয়, অপরাধী বিচার্য। কেউ প্রভাবশালী বলে তার অপরাধ ছোট হয়ে যেতে পারে না, কেউ প্রান্তিক বলে তার ন্যায় বিচারের অধিকার কমে যেতে পারে না। কোনো পরিবারের কান্না তার সামাজিক অবস্থানের কারণে কম গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে না। এই জায়গায় সম্পাদকীয়টি আমাদের একটি বৃহত্তর মানবিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। ন্যায় বিচারের কোনো কেন্দ্র নেই, প্রান্তও নেই। ন্যায় বিচার সর্বজনীন। বিকাশ ধরে কান্নার জবাব চাই, হাইলাকান্দি কিশোরী হত্যার জবাব চাই, তদন্তের সত্য চাই, বিচার চাই। এই দাবিগুলি কেবল একটি নির্দিষ্ট ঘটনার বিচার দাবি করে না, এগুলি আমাদের সমাজ ব্যবস্থার কাছে জবাবদিহির দাবি। আমি সম্পাদকীয় এই অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করি, কারণ সংবাদপত্র কেবল খবর ছাপার জায়গা নয়, সংবাদপত্র মানুষের বিবেকের একটি আয়না। আবার বলছি, কারণ সংবাদপত্র কেবল খবর ছাপার জায়গা নয়, সংবাদপত্র মানুষের বিবেকেরও একটি আয়না। সেই আয়নায় যদি সমাজের অন্যায় স্পষ্ট হয়ে উঠে, তো সেই আয়না ভেঙে ফেলা নয়, বরং মুখটি বদলানোই জরুরি। ইতিহাসের আলোয় স্বামী প্রণবানন্দ এই সংখ্যায় স্বামী আত্মভুলানন্দের ভারত কিশোরী ও স্বামী প্রণবানন্দকে কেন্দ্র করে লেখা পাঠককে ইতিহাস, আত্মচেতনা ও সমাজ সেবার একটি গুরুত্বপূর্ণ পরিসরে নিয়ে যায়।
স্বামী প্রণবানন্দের মতো ব্যক্তিত্বকে শুধু আধ্যাত্মিকতার পরিসরে আবদ্ধ করলে তার বৃহত্তর সামাজিক ভূমিকা অনুধাবন করা সম্ভব নয়। ভারতীয় সমাজ জীবনে আত্মশক্তি, সংগঠন, মানব সেবা ও জাতিসত্তার যে ধারণাগুলি বিকশিত হয়েছে তার সঙ্গে এই অধ্যায়গুলি গভীরভাবে সম্পর্কিত। সামাজিক ভূমিকা অনুধাবন করা সম্ভব নয়। ভারতীয় সমাজ জীবনে আত্মশক্তি, সংগঠন, মানব সেবা ও জাতিসত্তার যে ধারণাগুলি বিকশিত হয়েছে তার সঙ্গে এই অধ্যায়গুলি গভীরভাবে সম্পর্কিত। লেখাটি মূল্য এখানেই, এটি আমাদের অতীতের দিকে তাকাতে শেখায়, কিন্তু সেই অতীতকে কেবল স্মৃতির বস্তু করে রাখে না, বর্তমানের সঙ্গে তার সম্পর্কটিও অনুভব করায়। অগ্নিশিখা জনপ্রতিনিধিত্বের প্রকৃত অর্থ, এই সংখ্যার আরও একটি উল্লেখযোগ্য আকর্ষণ বর্ধমানের রমজান আলীর অগ্নিশিখা উপন্যাস। সময়ের সঙ্গে সঙ্গীতিপূর্ণ একটি উপন্যাস, বিশেষত একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব কি হওয়া উচিত, এই প্রশ্নটি লেখক কাহিনীর মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সামনে এনেছেন। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার জনপ্রতিনিধি মানে শুধু নির্বাচন জেতা নয়, ভোটের পর মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে প্রতিনিধিত্বের অর্থই তো হারিয়ে যায়। আবার বলছি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় জনপ্রতিনিধি মানে শুধু নির্বাচন জেতা নয়, ভোটের পর মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে প্রতিনিধিত্বের অর্থই তো হারিয়ে যায়। উপন্যাসের একটি অংশ তাই বিশেষভাবে মনে থেকে যায়। একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয় সংসদের করতালিতে নয়, মানুষের দরজায় কড়ানাড়ার মধ্যে লুকিয়ে থাকে। কি গভীর একটি উপলব্ধি! সংসদের করতালির ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের দরজায় কড়ানাড়ার শব্দ দীর্ঘস্থায়ী, কারণ সেখানে থাকে মানুষের জীবন, অভাব, প্রত্যাশা, অভিযোগ এবং ভালো থাকার আকাঙ্ক্ষা। অগ্নিশিখা তাই শুধু একটি চরিত্রের কাহিনী নয়, এটি জনপ্রতিনিধিত্বের নৈতিকতারও এক সাহিত্যিক পাঠ। রমজান আলীর এই লেখাটি আমাদের ভালো লেগেছে। রমজান আলীর এই লেখাটি আমার ভালো লেগেছে। শিলাবতী চরের বৃত্তান্ত ইতিহাস যখন উপন্যাসে হয়ে ওঠে। এবার আসি আমার নিজের ধারাবাহিক উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত এর প্রসঙ্গে। এই সংখ্যাতেও উপন্যাসটি ধারাবাহিক প্রকাশ অব্যাহত রয়েছে। কাছে শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এবং রাজমাতা ইন্দুপ্রভার জীবনকে কেন্দ্র করে কাহিনী ক্রমশ এগিয়ে যাচ্ছে। তবে এটি কেবল রাজ পরিবারের গল্প নয়, এর ভেতরে রয়েছে একটি সময়ের ইতিহাস, একটি ভূখণ্ডের অস্থিরতা, মানুষের আতঙ্ক, রাজনৈতিক টানাপোড়েন, সামাজিক পরিবর্তন এবং সেই সময়ের সাধারণ মানুষের জীবনযাপনের নানা অনুষঙ্গ। আমার চেষ্টা ইতিহাসকে কেবল তারিখ ও ঘটনার তালিকায় হিসেবে না দেখে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে দেখা। এই পর্বে সামাজিক অস্থিরতা এবং মানুষের মনে তৈরি হওয়া আতঙ্কের গুরুত্বপূর্ণ আবহ রয়েছে। সেই পরিস্থিতিতে ইন্দুপ্রভা একটি কীর্তনের আয়োজন করেন। কীর্তনের দৃশ্যটি একা নিছক ধর্মীয় অনুষ্ঠান নয়, অস্থির সময়ের মধ্যে মানুষের মনে যে আশ্রয়ের প্রয়োজন হয়, যে সমষ্টিগত মানসিক শক্তির প্রয়োজন হয়, সেই আবহ এই দৃশ্যের মধ্যে নিহিত। ইতিহাসের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই। রাজা রানীর ইতিহাসের পাশাপাশি সাধারণ মানুষের কান্না, ভয়, বিশ্বাস, উৎসব এবং বেঁচে থাকার আকাঙ্ক্ষাও ইতিহাসের অংশ। শিলাবতী চরের বৃত্তান্ত সেই ইতিহাসকেই উপন্যাসের ভাষায় ধরার চেষ্টা করেছি। প্রতিটি পর্বে প্রামাণ্য তথ্যের সঙ্গে রয়েছে রোমাঞ্চ, সম্পর্ক, নাটকীয়তা এবং ইতিহাসের অন্দরমহলের নানা অজানা ঘটনা। বরাক উপত্যকার ইতিহাস ও জনজীবনকে কেন্দ্র করে এ ধরনের ধারাবাহিক ঐতিহাসিক উপন্যাস খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না। এই কারণে পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। অনেকেই বই আকারে উপন্যাসটি প্রকাশ অনুরোধ করছেন। আমরা চেষ্টা করছি, আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে শিলাবতী চরের বৃত্তান্ত গ্রন্থাকারে পাঠকের হাতে তুলে দিতে পারব। একজন লেখকের কাছে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? যে ইতিহাসকে তিনি ভালোবেসে লিখেছেন, সেই ইতিহাস পাঠকও ভালোবেসে গ্রহণ করেছেন। ভালো মানুষ, মন্দ মানুষ, পরিচয়ের বাইরে মানুষ, এই সংখ্যার আরেকটি শক্তিশালী গদ্য রচনা ভালো মানুষ, মন্দ মানুষ। গল্পটির
বিশেষত্ব হলো জাতপাতের মতো সংবেদনশীলটি বিষয়টি লেখক সরাসরিকৃত বক্তৃতার ভাষায় আনেননি। গল্পের বিশেষত্ব হলো জাতপাতের মতো সংবেদনশীল বিষয়টি লেখক সরাসরি বক্তৃতার ভাষায় আনেনি, বরং গল্পের চরিত্র, পরিস্থিতি ও মানুষের সম্পর্কের ভিতর দিয়ে বিষয়টিকে উন্মোচন করেছেন। গল্পের সূচনা সন্ধ্যে 6:45 আলো আঁধারিতে নীলাঞ্জন অপুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। শুধু পিঠে এক ব্যাগ ঝুলিয়ে। একটি সাধারণ দৃশ্য দিয়ে শুরু হলেও এই সূচনার মধ্যে অদৃশ্য একটি উত্তেজনা রয়েছে। পাঠক জানতে চান তারপর কি। গল্পের শক্তি এখানেই। মানুষকে ভালো মন্দের সহজ দুই ভাগে ভাগ করা যায় না। সামাজিক পরিচয়, জাতপাত, অবস্থান এসব বাইরে মানুষের নিজস্ব মানবিকতার রয়েছে। সেই জটিল জায়গাটিকেই গল্পটি স্পর্শ করেছে। দেশ চেতনার কবিতা রয়েছে এই সঙ্গে। দেশ চেতনা ও দেশাত্মবোধের কবিতাগুলিও বিশেষভাবে উল্লেখ করার মতো। অরুণেশ্বর দাশের ভারত আমার জীবন, হিফজুর রহমানের জাগো জোয়ানবীর এবং অনুপমা পালের প্রিয় নেতাজি, তিনটি কবিতাতেই দেশ, স্বাধীনতার আত্মত্যাগ ও জাতীয় চেতনার বিভিন্ন আবেগ প্রকাশ পেয়েছে। দেশাত্মবোধক কবিতা তখনই শক্তিশালী ওঠে তখনই শক্তিশালী ওঠে যখন দেশকে কেবল মানচিত্র হিসেবে দেখা হয় না, বরং মানুষ, মাটি, নদী, স্মৃতি, আত্মত্যাগ ও স্বপ্নের সমষ্টি হিসেবে অনুভব করা যায়। এই কবিতাগুলির মধ্যে সেই আবেগেরই বিভিন্ন প্রকাশ রয়েছে। ধর্ম ও ধরণী, জীবন ও কর্মের দর্শন। কুড়িগ্রাম থেকে বিপুলচন্দ্র রায়ের ধর্ম ও ধরণী কবিতাটিও ভিন্ন আঙ্গিকের। কবিতার মূল ভাবনা রয়েছে মানুষের জীবন, ধর্ম, পৃথিবী এবং কর্মফলের সম্পর্ক। জীবন যে শেষ পর্যন্ত মানুষেরই কর্মের মধ্য দিয়ে তার অর্থ খুঁজে নেয়, এই দর্শন কবিতাটির অন্তঃসলীল স্রোত। কবিতাটি তাই শুধু ধর্মীয় ভাবনার কবিতা নয়, এটি জীবন দর্শনের একটি অনুসন্ধান। শেষ কথা, সব মিলিয়ে 14 অগাস্ট থেকে 21 অগাস্টের বর্ষে নতুন দিগন্ত একটি বৈচিত্র্যময় ও চিন্তাশীল সংখ্যা। একদিকে সম্পাদকীয় আমাদের সামাজিক অন্যায় বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেয়, অন্যদিকে ইতিহাস আমাদের অতীতের সঙ্গে পরিচয় করায়, উপন্যাস আমাদের জনপ্রতিনিধিত্বের নৈতিকতা নিয়ে ভাবায়, গল্প আমাদের সামাজিক বিভাজনের দিকে তাকাতে বাধ্য করে। আর কবিতা আমাদের দেশ, মানুষ ও জীবনের গভীরতর অনুভূতির কাছে নিয়ে যায়। একটি সাপ্তাহিক ও পত্রিকার সার্থকতা এখানেই। সে শুধু সপ্তাহের খবর বহন করবে না, সে তার সময়ের চেতনা বহন করবে। বরাকের নতুন দিগন্ত সেই চেতনা একটি চলমান দলিল হয়ে উঠতে চাইছে। আর একজন পাঠক ও লেখক হিসেবে আমার বিশ্বাস, সাহিত্য যদি মানুষের পাশে না দাঁড়ায়, ইতিহাস যদি মানুষের কথা না বলে, সংবাদ যদি আমাদের বিরুদ্ধে প্রশ্ন না তুলে, তবে তাদের অস্তিত্ব অসম্পূর্ণ। এই সংখ্যার সম্পাদকীয় থেকে সাহিত্য প্রতিটি পরিসরে আমরা সেই দায়বদ্ধতার কিছু না কিছু চিহ্ন দেখতে পেলাম। আজকের সম্পাদকের সিন্ধুক এখানেই শেষ করছি। আমি আশুতোষ দাস। আপনারা বর্তমানে নতুন দিগন্ত পড়ুন, সাহিত্যের সঙ্গে থাকুন, ইতিহাসের সঙ্গে থাকুন, মানুষের পাশে থাকুন। কারণ একটি পত্রিকা কেবল কাগজ নয়, একটি পত্রিকা একটি সময়ের স্মৃতি, একটি পত্রিকা সমাজের বিবেক, একটি সত্য উচ্চারণ কখনো কখনো একটি নিঃশব্দ সমাজকে জাগিয়ে দিতে পারে। আবার দেখাবে পরবর্তী সংখ্যার নতুন পাঠ নিয়ে। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। নমস্কার। কবিতা হলো সুস্থ হয়ে বেঁচে থাকার অক্সিজেন। নমস্কার।